শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি বলছিলাম যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কী বলে জুতা আবিষ্কার জুতা আবিষ্কার এই কবিতাটা নিয়ে আলোচনা করব। তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জন্য তিনি মানুষ স্বর্ণ আবিষ্কার করে, খনি আবিষ্কার করে, গ্যাস আবিষ্কার করে, বিমান আবিষ্কার করে, বিদ্যুৎ আবিষ্কার করে, কম্পিউটার আবিষ্কার করে, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জন্য জুতা আবিষ্কার করছে। তো জুতা আবিষ্কারের কি আছে আসলে? জুতা তো মানুষের পায়ে পায়ে আছে, দোকানে দোকানে গেলে জুতা আছে, মার্কেটে গেলে জুতার আড়ত আছে, কারখানায় গেলে জুতার ফ্যাক্টরি আছে। তো এখন রবীন্দ্রনাথ আবার কি জুতা আবিষ্কার করলো? এটা আসলে কি হইল কথাটা? রবীন্দ্রনাথ মূলত তিনি শুধু কবি ছিলেন না, কিন্তু তিনি একজন দার্শনিকও ছিলেন। আর দার্শনিকদের যে বৈশিষ্ট্য, তারা হচ্ছে স্বল্প বস্তুর মধ্যে, সামান্য বস্তুর মধ্যে তারা অনেক বড় কিছু দেখতে পায়, অনেক দূরদর্শী জিনিস তারা দেখতে পায়। যদিও বস্তুটাকে বাহ্যিক দৃষ্টিতে খুবই ক্ষুদ্র মনে হয়, কিন্তু তার ভিতরে সে একটা যুগান্তরকে সে ওই অল্প কথা দিয়ে সে ফুটিয়ে তোলে। তো সেরকম একটা কবিতা হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জুতা আবিষ্কার। এখন জুতা আবিষ্কার কবিতাটা আসলে এতটা বাস্তবধর্মী, আজকে আমাদের রাষ্ট্রের দিকে তাকালে মনে হয় যে এটা মনে হয় একবারে বাংলাদেশের জন্য এটা 100-তে 100% এই জুতা আবিষ্কার কবিতাটা প্রযোজ্য। তা আমি জুতা আবিষ্কার কবিতাটা রবীন্দ্রনাথের বুঝানোর আগে তোমাদেরকে ছোট্ট একটা গল্প বোঝাই। ওই গল্পটা বললে তোমরা এটা আরও পরিষ্কার হতে পারবা। সেটা হলো, এক দেশে এক রাজা ছিল। তো রাজার মনের ভেতরে একটা সবসময় অস্থিরতা বিরাজ করত। তার রাজ্য এই হয়েছে, সেই হয়েছে, ওই হয়েছে, রাজ্য ভালো চলে না, এরকম সেরকম। তো রাজা একদিন স্বপ্নে দেখলো যে কি হয়েছে, সে কালকে যে পানি খাবে সে পাগল হয়ে যাবে, যেই পানি পান করবে সেই পাগল হয়ে যাবে। রাজা এই নিয়ে মহা দুশ্চিন্তায় পড়ে গেছে। হায় হায় রে, পানি যদি না খাই তাহলে আমি বাঁচব কীভাবে? রাজা সকালবেলায় তার মন্ত্রীরা ডাকছে, হেই মন্ত্রী, ওই মন্ত্রী আস, শিক্ষামন্ত্রী, উপমন্ত্রী, ধর্মমন্ত্রী, পানি মন্ত্রী, জুতা মন্ত্রী, যত মন্ত্রী আছে সব মন্ত্রীরা ডাকা শুরু করছে যে আস, আজকে আমার বিরাট একটা স্বপ্ন দেখছি, তোরা এটার তদবির কর, এটার ব্যাখ্যা দে। বললো যে মহারাজ কি দেখলেন? বলে যে আমি দেখলাম যে আজকে থেকে যে পানি খাবে আমার রাজ্যে সে পাগল হয়ে যাবে। এখন এটা থেকে মুক্তির উপায় কি? মন্ত্রী কতক্ষণ চিন্তা ভাবনা করে বলে, মহারাজ এটা তো বড় কিছু না, এ সামান্য বিষয় না। কি? আমরা পানি খাবো না, আমরা দুধ খাবো বা আমরা মধু খাবো। রাজা বলতেছে, হ্যাঁ হ্যাঁ তাই তো, বটে বটে বটে, মন্ত্রীর বুদ্ধি তো খুব ভালো। এখন মন্ত্রী আর রাজা তারা দুইজনে আর পানি খায় না, তারা খাইতেছে দুধ আর মধু। কখনো দুধ খায়, কখনো মধু খায়। তো এখন সাধারণ মানুষ তারা তো ওই যে কি হইল, তারা যেই পানি খায় সেই পাগল হয়ে যায়, যেই পানি খায় সেই পাগল হয়ে যায়, যেই পানি খাইতেছে সেই পাগল হইতেছে। এইভাবে একেবারে পুরা রাজ্যে সব পাগল হয়ে গেছে, একেবারে সব পাগল। ওই রাজ্যের যত প্রজা আছে সব পাগল, শুধু ভালোকে ভালো হইল মন্ত্রী আর রাজা। এখন সব পাগলরা বলতেছে, আরে আমরা এক কাজ করি, সব লুঙ্গি খুলে ফেলি, সব লুঙ্গি খেলে আমরা মাথায় বেঁধে ফেলি এবং জামাগুলো আমরা পরে ফেলি। সব পাগল যেহেতু এক হয়ে গেছে, সবাই এক বাক্যে লুঙ্গি খুলে মাথা বেঁধে ফেললো। বেঁধে তারা হাসি ঠাট্টা কান্না এগুলো করতেছে, ঘুরতেছে। এখন রাজা আর মন্ত্রীর তারা তো আর লুঙ্গি খোলে না, তাদের লুঙ্গি পরা। তা এখন তারা বলতেছে যে এখন সব পাগল আইসা বলতেছে, হায় হায় রে, এই রাজ্যের মধ্যে আমরা সবাই ভালো মানুষ থাকতে এই দুইটা পাগল কিভাবে এখানে বসে রইল? কারণ আমাদের সবার মাথার মধ্যে লুঙ্গি, আর এই দুই পাগলের পরার মধ্যে লুঙ্গি, নিশ্চয়ই এরা ভয়ঙ্কর পাগল, এদেরকে পাগলাগারদে পাঠাইতে হবে। এখন সব মানুষ যখন রাজা আর মন্ত্রীরে পাগল বলা শুরু করছে, মন্ত্রী বলতেছে, মহারাজ অবস্থা তো ভালো না। এখন সব পাগল মিলে এত আমগো সুস্থ মানুষরা পাগল বলতেছে, মহারাজ আর রক্ষা নাই, আপনার লুঙ্গিও মাথায় বাঁধে দেন, আমার লুঙ্গিও আমি এখন মাথায় বাঁধি। তো রবীন্দ্রনাথ জুতা আবিষ্কার
মধ্য দিয়ে আমাদেরকে বুঝাইতে চাইছে আমাদের এই রাজ্যটাও কতগুলো পাগল বসবাস করতেছে। এই পাগলদের থেকে এই রাজ্যকে যারা উদ্ধার করছে শেষ পর্যন্ত রাজা নিয়ে তারে কারাগারে ঢুকাইছে। তা আগামীকালকে আমি তোমাদেরকে কবিতাটার লাইন ধরে 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 তোমাদেরকে বুঝাবো। কবিতার লাইন ধরে ধরে বুঝালে দেখবা যে প্রশ্ন আর মুখস্থ করা লাগবে না, তুমি নিজ থেকে উত্তরগুলো লিখতে পারবা। আজকে কবিতাটার যে বিষয়গুলো জানা দরকার সেটা হলো রবীন্দ্রনাথের জন্ম মৃত্যু, এগুলো তো জেনে নিবা। তার বিখ্যাত কতগুলো কাব্যগ্রন্থ আছে, যেমন বলাকা, খেয়া, খনিকা, এরকম কাব্যগুলো চিনবা, পড়বা। তার বিখ্যাত উপন্যাস আছে গোরা, হ্যাঁ, গোরা তার বিখ্যাত একটা উপন্যাস। এই উপন্যাসগুলো জানবা। এবং তিনি নোবেল পুরস্কার কত সালে পেয়েছেন? 1913 সালে পুরস্কার পেয়েছেন। কোন কাব্যগ্রন্থের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছেন? গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। এখন এই এই কবিতাটা বুঝতে হলে এই কবিতার ভিতরে কতগুলো শব্দ আছে, যে শব্দগুলোর অর্থ অনেকে জানে না। সেখানে দুইজন ব্যক্তি আছে, একটা হচ্ছে হবু, একটা হচ্ছে গবু। হবু হইল এই রাজ্যের রাজা, গবু হইল তার মন্ত্রী। এই হবু আর গবু মিলাইয়া রাজ্যটাকে কি চালাচ্ছে এই জুতা আবিষ্কার কবিতার মধ্যে রবীন্দ্রনাথ সেটাই বুঝাইছে। তাহলে এই হবু হইল, তুমি কিছু মনে করো না, হবু হইল কবিতার মধ্যে একজন রাজা, তার নাম হইল, এই রাজাটার নাম হইল হবু। এই রাজাটার যে মন্ত্রী তার নাম হইল গবু। তারপরে আসো পাত্র, দাসী, পাইক পেয়াদা। কবিতার মধ্যে এই কথাগুলো পাইবা, মানে দাসী পাইবা, পাইক পাইবা, পেয়াদা পাইবা, রাজাদের যা থাকে আর কি। পদপাদ্যে, পাদপদ্মে একটা শব্দ আছে, পাদপদ্মে। পাদপদ্মে মানে পায়ের ধুলা, মানে সবাই রাজা বলতেছে এত লোকেরে আমি বেতন দেই, এত লোকেরে চাকরি দেই, তারপরে আমার পা মাটিতে পড়লে পায়ের মধ্যে মাটি লাগে, তাহলে এই মন্ত্রীরা কি করে? এরা অপদার্থ। তো মন্ত্রী আবার করতেছে, মহারাজ পাদপদ্ম যদি না থাকে তাহলে চরণ দুলা পাবো কিভাবে? দেখেন কিভাবে পাম দিতেছে। মন্ত্রী কইতেছে যে আপনার পায়ে যদি দুলা না লাগে তাহলে আমরা চরণ দুলা পাবো কিভাবে? রাজা কইতেছে, রাখ হারামি কোথাকার, দুলা তত্ত্ব থো, যদি পায়ের মধ্যে দুলাই লাগে তবে বিজ্ঞানীরা আছে কি করে? দেখছো কারবার কেরম না গদ্দপ রাজা। এ পাদপদ্ম মানে পায়ের ধুলা, ধূলিতত্ত্ব। ধূলিতত্ত্ব মানে ওই যে রাজা কইতেছে যে আমার পায়ে ধুলে লাগে কেন? মন্ত্রী কইতেছে আপনার পায়ে ধুলে না লাগলে আমরা পায়ের ধুলে পাবো কোথা থেকে পজারা? এটারে বলছে ধূলিতত্ত্ব। 19 পিসে নস্য, রাজার পায়ে যাতে ধুলে না লাগতে পারে এই জন্যে সকল মন্ত্রীরা 19 পিসে নস্য, নস্য মানে নেশা, তারা একেবারে নেশা খাইয়া তারা বসছে যে কিভাবে রাজার পায়ে ধুলা না লাগাইয়া রাজাকে এই রাজ্যে রাখা যায়। একজনে বলতেছে রাজারে একেবারে চামড়া দিয়ে ঢাকি দিব আমরা, তাহলেই তো আর পায়ের মধ্যে ধুলা লাগতে পারবে না। তাহলে 19 পিসে নস্য মানে নেশা, তোমরা সহজ কাজে বুঝে, এটা নেশা। ভিস্তি, ভেস্তি কি? ভেস্তি এটা এরকম একটা শব্দ আছে। ভেস্তি হচ্ছে, এটা আগের যুগে, অনেক শব্দ এখন আমাদের থেকে হারিয়ে গেছে। বেস্তি হচ্ছে এখন যেরকম আমরা ফিল্টারের পানি খাই, যারা একটু বড় লোক টড়লোক তারা দেখবা সাধারণ পানি খায় না, ফিল্টারের পানি খায় বা বোতলজাত পানি খায়, তারা মনে করে এটা বিশুদ্ধ পানি। তখন তো আর এরকম উন্নত দেশ ছিল না, বিশুদ্ধ পানি ছিল না। তখন এই চামড়ার ব্যাগে পানি নিয়ে, পানি ঢুকিয়ে ওই যে মুঘল সম্রাটদের প্রাসাদে হেরাম খানায় এই পানি দিত, এদেরকে বলা হইতো ভিস্তি। ভিস্তি যারা পানি বহন করে। তারপর হচ্ছে রন্দ, রন্দ মানে ছিদ্র। বলতেছে আমরা, আরেকজন মন্ত্রী বলতেছে আমরা রাজারে এমন একটা কক্ষের ভিতরে রাখবো এক বিন্দু যাতে কোনো ছিদ্র না থাকে, তাইলে আর দূরে রাজাকে স্পর্শ করতে পারবে না। চামার, চামার মানে চর্মকার, চর্মকার মানে যারা জুতা সিলাই করে এদেরকে বলে চামার। তারপরে হচ্ছে গুণবন্ত, গুণবান। তারপরে পিপে একটা শব্দ আছে, পিপে। পিপে শব্দ, পিপে মানে ঢোল। আমরা যে যারা গান গায় যে ঢোল বাজায়, ঢোলের মতো একটা বস্তু, এটাকে কবিতার এখানে পিপে বলা হয়েছে। ফরাস, ফরাস মানে হচ্ছে কার্পেট, যেটা আমরা অনেক জমিদাররা রাজারা আসলে আমরা কি করি, কার্পেট বিজাই দিই।
বিষয়তে। যেমন এই যে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরাস তিনি আসছে, তাকে দেখবা যে লাল গালিচার একটা সম্বর্ধনা দিছে, সেখানে কার্পেট ভিজিয়ে দিছে এখানে। তাহলে আজকে আমরা এই কবিতার অর্থগুলো ভালোভাবে শিখবা। একটা হচ্ছে হবু হইল রাজা, গবু হইল তার মন্ত্রী, এখানে আছে দাস দাসী পাইক পেয়াদা, পদধূলি মানে পায়ের ধুলা, পদতত্ত্ব মানে পায়ের মধ্যে ধুলা না রাখলে তারা কোথায় থেকে পাবে, 19 পিসে নস্য মানে নেশা, ভিস্তি মানে যারা রাজপ্রাসাদে ভালো পানি চামড়া দিয়ে চামড়ার ব্যাগের মধ্যে করে বহন করে নিয়ে যেত, এদেরকে ভিস্তি বলে। রন্ধ্র মানে ছিদ্র, চামার মানে চর্মকার। রাজার যে এত মন্ত্রী, এত এত শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী, সমাজমন্ত্রী, ধর্মমন্ত্রী, এই মন্ত্রী এই মন্ত্রী, চুলকাটা মন্ত্রী, কোনো মন্ত্রী তার সমাধান দিতে পারে নাই। চর্মকার মানে যে চামার মানে চামড়া দিয়ে জুতা সিলাই করে, সেই শেষ পর্যন্ত রাজার সমস্যার সমাধান দিছে। কিন্তু এটার বিনিময়ে মন্ত্রী বলতেছে, আহারে যে সমস্যার সমাধান করে দিছে সেটা তো আমিও জানতাম বটে, বেটারে ঢুকা তোরা জেলে। ধন্যবাদ। আগামী ক্লাসে কবিতা ধরে ধরে আলোচনা করব।